তোর মতো ছোট লোকের সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? মেয়েটা আমার দুগালে থাপ্পড় দিয়ে বলল। আমি কি বলবো বুঝতে পারছি না। থাপ্পড়টা এত জোরে দিছে, আমার মনে হচ্ছে 5 আঙ্গুল পুরোপুরি গেঁথে গেছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন চলে এলো মেয়েটার সামনে হিরোগিরি দেখাতে। লোকটা বলল, আপু কি হয়েছে? এই অসভ্য ছেলেটা ইচ্ছে করে আমার হাত টেনে ধরেছে। ভাইয়া বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে হাত ধরিনি। তোর মতো ছেলেদের ভালো করে চেনা আছে। তোরা রাস্তার মেয়েদের একা পেলেই টিচ করিস। আজকে তোর টিচ করার মজা বের করব। বলে আমাকে আরো 2টা থাপ্পড় মেরে দিল। আরো 2টা থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মেয়েটা বলল, দেখ আমাকে ছোঁয়ার মজা, নেক্সট টাইম আমার আশেপাশে দেখলে পায়ের জুতো খুলে তোর মুখে মারবো। মেয়েটা আর লোকটা চলে গেল। তখনও আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে যে অসহায় তার উপর সবাই নির্যাতন চালায়। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েটা কানে হেডফোন দিয়ে রাস্তা পার হচ্ছে, কিন্তু দূর থেকে একটা গাড়ি ওর দিকে হর্ন দিতে দিতে আসছে। এটা মেয়েটা খেয়াল করেনি। সে গানের তালে তালে রাস্তা পার হচ্ছে। এমনভাবে রাস্তা পার হতে লাগলে শিওর অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আমি দৌড় দিয়ে মেয়েটার হাত ধরে টান দেই। আর তখনই সাই করে একটা ট্রাক মেয়েটার পাশ দিয়ে চলে যায়। তারপর মেয়েটার জীবন বাঁচানোর জন্য উপহার স্বরূপ কয়েকটা থাপ্পড় দেয়। ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলাম। আসলে যার মা বাবা নেই, এই দুনিয়ায় তার কেউ নেই। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি অনিক হাসান, পড়াশোনা অনার্স সেকেন্ড ইয়ারে। আমার বয়স যখন 7 বছর, তখন মা বাবা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু সেদিন আমি বেঁচে যাই। এরপর নানু আমাকে ওনার কাছে নিয়ে যায়। কয়েক বছর পর নানুও মারা যায়। এরপর থেকে মামার বাসায় থাকি। মামার বাসায় যে শান্তিতে থাকি তা না, উঠতে বসতে মামি খোঁটা দেবে। রান্না বাদে প্রায় সব কাজে আমাকে করতে হয়। তারপরও কেন জানি আমাকে দেখতে পারে না। মনে হয় আমি ওনার দু চোখে বিষ। একটু পর বাসায় আসি। আমাকে দেখে মামি বলল, নবাবজাদার এতক্ষণে বাসায় আসার সময় নেই। তোরে না বলছি পাশের দোকান থেকে এক বস্তা চাউল আনতে, চাউল না নিয়ে এসে খালি হাতে আসলি কেন? এই বাসায় কি তোর বাপের যে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করবি? তোরে বসিয়ে বসিয়ে ভাত দিতে পারবো না, মনে রাখিস কথাটা। এমন কথা প্রতিদিনই শুনতে হয়। এসব অভ্যাস হয়ে গেছে। তাই কোনো কথা না বলে পাশের দোকান থেকে এক বস্তা চাউল নিয়ে আসলাম। রাতে পড়ছি, তখন শুনলাম তোমার ভাগ্নের কাণ্ড শুনছো গো? অনেক আবার কি করলো? পাশের বাসার কাজের মেয়েকে কুপ্রস্তাব দিছে। মেয়েটা আমার কাছে সে কি কান্না! অনেক মোটে এমন ছেলে না। তুমি কি বাসায় থাকো যে ওর এইসব কাজকর্ম সম্পর্কে জানবে? বলছি কি আমাদেরও তো মেয়ে আছে, যদি ওর দিকে খারাপ নজর দেয় তাহলে কি হবে? দূর, অনেক তো আমাদের রিয়াকে নিজের বোনের মতো ভালোবাসে। দেখো, তোমার আবেগ দিয়ে কথা বলবে না। এখন একটু ভাবো, মেয়েটা তো বড় হয়েছে, কিছু হয়ে গেলে মুখ দেখাতে পারবো না। যাকে নিজের বোনের চোখে দেখি তাকে নিয়ে মামি কী সব ভাবছে, আর মামাকে কী সব উল্টাপাল্টা মিথ্যা বলে আমার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে। যাক, এটা নতুন কিছু না। এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। এখন অনেক পড়া বাকি আছে। বই নিয়ে পড়তে বসলাম। পরের দিন মামি বলল ওনার বোনের মেয়ে আসবে। মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসতে বলল। ওই মেয়েটাকে আমার একটুও সহ্য হয় না। সব সময় অহংকার নিয়ে কথা বলে, আর কথায় কথায় আমাকে অপমান করে। আজকে বাবা মা বেঁচে নেই বলে এসব সহ্য করতে হয়। স্টেশনে গিয়ে দেখি অহংকারী মেয়েটা বসে আছে। ওহ, ওর নাম সীমা। আমাকে দেখেই বলল, ওই চাকরের বাচ্চা চাকর, এতক্ষণ পর আসলি কেন? দেখুন, আমাকে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। তোর এত বড় সাহস, চাকর হয়ে মুখে মুখে তর্ক করস? দেখ আজকে বাসায় গিয়ে তোর কি হাল করি। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আজকে এতিম বলে সবাই আমাকে মারে, বকা দেয়। নিজের বাবা মা থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না। কেন যে সেই দিন বেঁচে গেছিলাম। সেদিন বাবা মার সাথে আমিও কেন মরলাম না? ওই ফকিন্নির বাচ্চা, দাঁড়িয়ে না থেকে আমার ব্যাগগুলো নিয়ে আয়। এই মেয়ে যতদিন থাকবে ততদিন আমার উপর অত্যাচার করবে। এতিম বলে সব সহ্য করতে হবে। বাসা আসার পর সীমা আমার নামে অনেক বাজে কথা মামিকে বলল। রাতে আবার মামি সেগুলো মামাকে বলল। সকালে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি রিয়া আসলো। ভাইয়া কি করিস? মনে হচ্ছে তোর মন খারাপ, কি হয়েছে তোর? কিছু হয়নি। জানি রিয়া আমাকে বড় ভাই মানে, কিন্তু ওর মা আমাকে দেখতে পারে না। সাথে আরেকটা যোগ হইছে। এই আপদ কবে যে যাবে আল্লাহ জানে।
ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে রুমের বাইরে বের হতে লাগছে, অমন সময় সীমার সাথে ধাক্কা লেগে যায়। অমনি সীমা ঠাস করে থাপ্পড় মেরে দিল। শয়তান লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাই না? আজকে খালু আসুক, তারপর তোর লুচ্চামি বের করব। মামি সীমার কথা শুনে এসে সীমাকে বলল, কি হয়েছে? দেখো খালামণি, এই লুচ্চা অনেক আমার হাত ধরে ওর রুমে টান দিচ্ছিল, আমি থাপ্পড় মারছি দেখে ছেড়ে দিছে। মামি এসে ঠাস ঠাস করে আরো কয়েকটা থাপ্পড় মেরে দিল। আমি গাল ধরে বসে পড়লাম। মামি বলল, এতদিন দুধ খাইয়ে কালসাপ পুষেছি, আজকে তোর মামা আসলে তারপর তোর বিচার হবে, ততক্ষণে তোর রুমের বাইরে যাওয়া বন্ধ। বলে মামি দরজা বাইরে থেকে আটকে দিল। আমি ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন এমন হয়? দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। যার আছে সব কিছু আছে, আর যার নেই কিছুই নেই। কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিক ঘুম ভেঙে যায়। ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে, বাইরে থেকে আটকে দিচ্ছে, খুলতেও পারছি না। মামিকে ডেকে বললাম, সকালেও কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দেন। তোর মতন ফকিন্নির বাচ্চারা দু একদিন না খেয়ে থাকলে মরবে না। এই বলে মামি চলে গেল। এখন আম্মুর কথা অনেক মনে পড়ছে। ছোটবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আজ আম্মু থাকলে আমার সাথে কি এমন হতো? টেবিলে পানির বোতলে পানি আছে, ঢকঢক করে ওগুলো খেয়ে নিলাম। পানি খাওয়ার পর মনে হচ্ছে ক্ষুধাটা একটু কমেছে। কিন্তু এই পানি খেয়ে কতক্ষণ থাকা যায়? রাতে মামা আসলো। আসার কিছুক্ষণ পর এসে আমার রুমের দরজা খুলে দিল। ভাবলাম মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। মামা এসে আমাকে মারতে শুরু করলো। সারাদিন না খেয়ে আছি, কিছুক্ষণ মার খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। মুখের উপর গরম কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে এসে আমার মুখের উপর পড়েছে। সারা শরীর ব্যথায় জমে আছে, তারপরও কষ্ট করে উঠলাম। রাতে মামাকে মামি কি বলেছে জানি না, হয়তো একগাদা মিথ্যা বলেছে, যার জন্য আমাকে এমনভাবে মারলো। রুমের বাইরে আসলাম। রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কি করলাম? গতকাল সীমা আপুর সাথে কি করেছো? কিছুই করিনি। মিথ্যা বলবে না। আপু বলল তুমি আপুকে টেনে তোমার রুমে নিয়ে যেতে লাগছিলে, কেন? সত্যি বলছি, আমি এমন কিছুই করিনি। বিশ্বাস করো আমাকে। তোমাকে বিশ্বাস করব নাকি আপুর চোখের পানিকে বিশ্বাস করব? সামান্য ধাক্কা লাগায় এত বড় মিথ্যা কথা বলেছে, কান্না করেছে। মানুষ কতটা নীচ হলে এমন কাজ করতে পারে? আমি রিয়াকে কিছু না বলে বাইরের রুমে চলে আসলাম। ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। এজন্য এখনো বেঁচে আছি। জানি না এমন অত্যাচার কতদিন সহ্য করতে পারবো। কিছুক্ষণ পর সীমা একটা প্লেটে করে ভাত নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, খেয়ে নে, অনেক কাজ করতে হবে। আমি আপনার কি ক্ষতি করছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি দিলেন? তোকে আমার দুই চোখে দেখতে ইচ্ছে করে না, এর জন্য মাইর খাওয়াইছি। এখন থেকে যা বলবো তাই শুনবি, না হলে এর চেয়ে ভয়ানক কিছু হবে। আমি কিছু না বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে প্লেট ধুয়ে রেখে আসি। এভাবে দিন কাটতে লাগলো। কয়েকদিন পর সীমা বলল ওর রুম মুছে দিতে। রুম মুছা আমার কাজ না, আমি ওটা পারবো না। কি বললি ফকিনীর বাচ্চা, পারবি না? বলে আমাকে থাপ্পড় মেরে দিল। আমার রাগ হয়ে গেল। দিলাম কয়েকটা কষে থাপ্পড়। অন্যকে মারার সময় খুব মজা লাগে, এখন দেখ কেমন লাগে। সীমা কান্না করতে করতে চলে গেল। প্রতিদিন এত অত্যাচার আর ভাল লাগে না, যা হবার হবে। একটু পর সীমার সাথে মামি চলে এলো। এসেই কোনো কথা না বলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমি দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার বোনের মেয়ের শরীরে হাত দেওয়ার মজা তোকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। খালামণি, এই লুচ্চাটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরছিল, আমি ছাড়ার চেষ্টা করছি, এর জন্য আমাকে থাপ্পড় মারছে। আর দেখো আমার জামার হাতা ছিঁড়েছে। আমি তাকিয়ে দেখি ওর সত্যি সত্যি ওর জামার হাতে ছেঁড়া। কিন্তু আমি এই কাজ কখন করলাম? আমি তো শুধু শুধু থাপ্পড় দিছি। আজ এই বাসায় হয় এই শয়তানটা থাকবে, না হয় আমি থাকবো। তোর খালু আসলে এর বিচার হবে। মামি সীমার সাথে চলে গেল। যাওয়ার সময় সীমা আমাকে মুখ ভেঙচি দিয়ে গেল। মামির ফোন পেয়ে মামা বিকেলে অফিস থেকে চলে আসে। এসে আমাকে মারতে শুরু করলো। রিয়া এসে মামাকে বাধা দিয়ে বলল, আব্বু থামো, আর মারলে ভাইয়া মরে যাবে। তুই চুপ কর। আজ সীমার সাথে কিছু করার চেষ্টা করেছে,
কাল বাসায় তোকে একা পেয়ে তোর ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে? ওর মতো কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মারের চোটে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক পানি পিপাসা পেয়েছে। কোনো মতে অস্ফুট স্বরে বললাম, পানি। মেঝেতে পড়ে আছি। মামা বেল্ট দিয়ে মেরেছে, পিঠ কেটে রক্ত বের হচ্ছে। ওদের কাছে আমি পশুর চেয়েও খারাপ। এজন্য পানি চাওয়ার পরও কেউ পানি দিল না। মনে হচ্ছে মৃত্যু আমার খুব নিকটে। মনে হচ্ছে বাবা মাকে সামনে দেখতে পাচ্ছি। এরপর আর কিছুই মনে নাই। রাত জেগে দেখি শরীর ব্যথায় টনটন করছে। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে উঠে ট্যাপের পানি খেলাম। পরনের শার্টটা পিঠের সাথে লেগে আছে। কষ্ট করে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু আঠার মতো পিঠে আটকে গেছে। জোরে টান দিলাম, পিঠ পুড়ে যেতে লাগলো। মনে হচ্ছে খাবলা দিয়ে কেউ মাংস তুলে নিল। শার্টটা সামনে ধরে দেখি পিঠের কিছু জায়গার চামড়া সহ উঠে এসেছে। কষ্ট করে আরেকটা টি শার্ট পরলাম। এখানে থাকলে এরা আমাকে মেরেই ফেলবে। এর চেয়ে দূরে কোথাও চলে যাওয়া ভালো। রাত প্রায় 3টা বাজে। আমি সব কিছু গুছিয়ে নিলাম। টিউশনি করিয়ে কিছু টাকা জমিয়েছিলাম। গুনে দেখি 1000-5 মতো। আর মামার দেওয়া একটা ফোন আছে। না, এই ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোনটা টেবিলের উপর রাখলাম। এরপর মামার জন্য একটা চিঠি লিখতে লাগলাম। প্রিয় মামা, জানো ছোটবেলায় বাবা মা মারা যায়। এরপর থেকে তোমাকে বাবা আর মামিকে মায়ের মতো মানি। মনে হয় না তোমার কথার কখনো অবাধ্য হয়েছে। তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। বিশ্বাস কাচের মতো, কারো উপর একবার বিশ্বাস ভেঙে গেলে তাকে আর বিশ্বাস করা যায় না। জানি না কি জন্য সেদিনের অ্যাক্সিডেন্টে আমি মরছিলাম না। মরলে আজকের এই দিন দেখতে হতো না। তোমার মারের চেয়ে কথার আঘাতগুলো বেশি লেগেছে। একদিন ঠিকই বুঝবে ভুলটা কার ছিল। আর সেদিন তুমি আমাকে খুঁজে পাবে না। মনে করতাম মা বাবা নাই তো কি হয়েছে, তোমরা তো আছো। কিন্তু উপরওয়ালা সবার ইচ্ছা পূরণ করে না। আমার তো মনে ছিল না আমি এতিম। এতিমের কেউ থাকে না। শুধু শুধু মায়া বাড়াইছি। কাউকে কোনো অভিশাপ দিব না, এটা আমার কপালে আছে। যাই হোক, মামি আর আমার ছোট বোনটার খেয়াল রেখো। কথা দিলাম আজকের পর থেকে এই কুলাঙ্গারকে তোমার সামনে দেখবে না। চিঠিটা ভাঁজ করে ফোনের নিচে রেখে দিলাম। এরপর ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন আমি কোথায় যাব? এই দুনিয়ায় আমি একা। এই রাজশাহী শহরটা আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে। এখানে থাকলে হয়তো অল্প দিনের ভেতরে মারা যাব। এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে আমাকে কেউ চিনবে না। ঘড়িতে দেখি রাত প্রায় 4টা। ভোরে একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার। হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। এরপর সকালে ট্রেনে উঠে ঢাকায় চলে আসলাম। এখন প্রায় 1টা বাজে। ক্ষুধার পেটটা জ্বলে যাচ্ছে। রাস্তার পাশে হোটেলে দুপুরের খাবার খেলাম। এখন একটা থাকার জায়গায় খোঁজা লাগবে। অনেকক্ষণ খুঁজে একটা মেসে রুম ফাঁকা পেলাম। ওটায় উঠে পড়লাম। থাকার জন্য রুম পাওয়া গেল। এখন একটা কাজের জোগাড় করতে হবে। পরের দিন সকালে কাজের খোঁজে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করেও একটা কাজ পেলাম না। এভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। এদিকে কাছে যে টাকা ছিল তাও প্রায় শেষ হয়ে আসছে। এমন চলতে থাকলে না খেয়ে মরতে হবে। পরের দিন কাজ খুঁজতে বের হয়েছি। এমন সময় কোথা থেকে কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো। ওদের মধ্যে কয়েকজন চাকু বের করে বলল, কাছে যা আছে সব বের করে দে, না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে তোর পেট ফুটো করে দিব। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।